আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। আওয়ামী ভূত এখন অন্য একটি দলের কাঁধে, প্রধানমন্ত্রী। দেশ ছেড়ে পালানোর চেষ্টা, তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের। শান্তি আলোচনা থেমে যাওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। চুয়াডাঙ্গায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম, প্রাণ বাঁচাতে থানায় আশ্রয়। টানা বর্ষণে উত্তরে বিপর্যস্ত জনজীবন, তিস্তার পানি বাড়ছে, ফসলের ক্ষতির শঙ্কা। আগাম জামিন পেলেন আমির হামজা। সৌদি আরবে 4 বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু। রাউজানে আবারও গুলিবর্ষণ, যুবদল কর্মী নিহত, এক সপ্তাহে দ্বিতীয় হত্যাকাণ্ডে আতঙ্ক। আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে, বিদ্যুৎ মন্ত্রী। নিপীড়িত মানুষের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। 4 বছরেও চালু হয়নি 33 কোটি টাকায় নির্মিত ঝালকাঠি ম্যাটস ভবন। জামালপুরে ঝড়ে ঘরের উপর গাছ পড়ে মা ও 2 মেয়ে নিহত। শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভূত এখন অন্য একটি দলের কাছে চেপেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার দুপুরে যশোর শার্শায় উলসি খান পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ভূত এখন অন্য একটি দলের উপর ভর করেছে। সবার সামনে বলতে চাই যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, তা বাস্তবায়ন করব। তিনি বলেন, কোনো রাজনৈতিক দল গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি তৈরি করছেন। গণভোটের রায় জুলাই সনদ যারা ভিন্ন খাতে নিতে চায় তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তারেক রহমান বলেন, দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে সব উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত হবে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রায় 11 বছর পর মামলার অন্যতম সন্দেহভাজন আসামি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান সম্প্রতি গ্রেফতার হয়েছেন। এবার ফরেনসিক রিপোর্ট দেওয়া চিকিৎসক ডাক্তার কামাদা প্রাসাদ সাহা বিদেশে পালানোর চেষ্টা করেছেন বলে জানা গেছে। তনুর বাবা ইয়ার হোসেন অভিযোগ করেছেন, কামাদা প্রাসাদ বিদেশে যাওয়ার এনওসি নেওয়ার চেষ্টা করছেন। 2016 সালের 20 মার্চ কুমিল্লা সেনানিবাসের একটি জঙ্গল থেকে সোহাগী জাহান তনুর লাশ উদ্ধারের পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। সে সময় কুমেক ফরেনসিক বিভাগের ও ময়নাতদন্ত টিমের প্রধান ছিলেন ডাক্তার কামাদা প্রাসাদ শাহ। তনুর শরীরে আঘাতের চিহ্ন থাকা সত্ত্বেও তিনি প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ খুঁজে পাননি বলে রিপোর্ট দেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা থমকে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। গত সপ্তাহেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার আশা ছিল, তবে সেই সম্ভাবনা ভেস্তে যাওয়ায় পর গত রোববার ব্রেন্ট ক্রুড তেলের দাম 2% বেশি বৃদ্ধি পেয়েছে। দফায় দফায় ওঠানামার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম নির্ধারণের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুড সোমবার জিএমটি 1:30 মিনিটে $106.99 স্থির হয়েছে। তবে শান্তি আলোচনার এই অচলাবস্থার প্রভাব পড়েনি এশিয়ার শেয়ার বাজারগুলোতে। সোমবার সকালে লেনদেনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী দেখা গেছে। জাপানের প্রধান শেয়ার বাজার নিক্কেই 225-এর সূচক 0.9% এবং দক্ষিণ কোরিয়ার কসপি 1.5% বেড়েছে। চুয়াডাঙ্গা পৌর এলাকায় নয়ন আল মামুন নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। প্রাণ রক্ষার্থে রক্তাক্ত অবস্থায় সদর থানায় আশ্রয় নিলে পুলিশ তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার দিবাগত রাত 10টার দিকে শহরের বিএডিসি মোড়ের পুরাতন স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ঘটনার সময় প্রাণ রক্ষার্থে মোটরসাইকেল যোগে সদর থানায় গিয়ে আশ্রয় নেন ওই যুবক। পরে রক্তাক্ত অবস্থায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল দ্রুত নয়ন আল মামুনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহত নয়ন আল মামুন চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজার পাড়ার বাসিন্দা মতিয়ার রহমানের ছেলে। তিনি পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার। দেশের দক্ষিণাঞ্চলে যখন ভাবসা গরমে জনজীবন বিপর্যস্ত, তখন সম্পূর্ণ ভিন্ন চিত্র বিরাজ করছে উত্তরের রংপুর বিভাগে।
বিভাগটির রংপুর, নীলফামারী, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলায় টানা মেঘের গর্জন ও অবিরাম বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। রোববার দুপুর 12টার আগে 24 ঘন্টায় রংপুরে 131 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এ সময় দেশের সর্বোচ্চ বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিসের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান। এদিকে একই সময়ের মধ্যে নীলফামারীর সৈয়দপুরে 47 মিলিমিটার এবং ডিমলায় 5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম। টানা বৃষ্টির প্রভাবে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। নীলফামারীর ডালিয়া পয়েন্টে শনিবার সন্ধ্যা 6টায় পানির স্তর ছিল 50.45 সেন্টিমিটার, যা রোববার রাত 9টায় বেড়ে দাঁড়িয়েছে 50.70 সেন্টিমিটারে। এই পয়েন্টে বিপদ সীমা 52.15 সেন্টিমিটার। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের গেজ রিডার নুরুল ইসলাম জানান, তিস্তার উজানে ভারী বৃষ্টিপাতের কারণে আগামী 24 ঘন্টায় পানির স্তর আরও বাড়তে পারে। মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষাপটে উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। আদালত সূত্র জানা যায়, মানহানি মামলায় মুফতি আমির হামজাকে 8 সপ্তাহের আগাম জামিন দিয়েছেন বিচারক। এর আগে মানহানি মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করেন তিনি। এজন্য সকালে সশরীরে হাইকোর্টে উপস্থিত হন আমির হামজা। পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত 4 জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ আইটি হেল্প ডেস্ক প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিন অনুযায়ী মৃত 4 জনই পুরুষ এবং তারা সবাই মক্কায় ইন্তেকাল করেছেন। এখন পর্যন্ত মদিনা, জেদ্দা বা মিনা এলাকায় কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় রোববার পর্যন্ত মোট 35,766 জন বাংলাদেশি হজযাত্রীর সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 3,284 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 32,482 জন রয়েছেন। মোট 89টি ফ্লাইটে তারা সেখানে গেছেন। চট্টগ্রামের রাউজান উপজেলায় স্বল্প সময়ের ব্যবধানে আবারও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সর্বশেষ ঘটনায় এক যুবদল কর্মী সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। একের পর এক হত্যাকাণ্ডে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছেন। রোববার রাত 9:30টার দিকে কদলপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমশের পাড়া এলাকায় আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন স্থানে এই হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় নাছির উদ্দিন নামের ওই ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আগামী সপ্তাহ থেকে দেশে বিদ্যুতের অবস্থা ভালো হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার সিপিডি আয়োজিত বাংলাদেশ চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামের আলোচনায় তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, আগামী 5 বছরে সরকার 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চায়। আগামী সপ্তাহ থেকে দেশে বিদ্যুতের অবস্থা ভালো হবে, কমে আসবে লোডশেডিং। তেলের আমদানি খরচ $2 বিলিয়ন বেড়ে গেছে জানিয়ে তিনি আরও বলেন, বিদ্যুৎ খাতে 56,000 কোটি টাকা বকেয়া পরিশোধ বাকি। নিপীড়িত মানুষের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সোমবার সকালে রাজধানীর করাইল বস্তিতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। এ সময় বস্তিবাসীকে আইনি পরামর্শ দিতে গিয়ে মানুষকে মিথ্যা মামলার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান আইনমন্ত্রী। তবে নির্দোষ কেউ আইনি সেবা থেকে বঞ্চিত হলে আইন মন্ত্রণালয়কে অবহিত করারও আহ্বান জানান তিনি। ঝালকাঠিতে প্রায় 33 কোটি টাকা ব্যয়ে নির্মিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ভবন 4 বছর ধরে অচল পড়ে আছে। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন অবকাঠামো নির্মাণ শেষ হলেও এখনও শুরু হয়নি কোনো একাডেমিক কার্যক্রম। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, 2019 সালের 17 জুন নির্মাণ কাজ শুরু হয়ে 2021 সালের 30 ডিসেম্বর শেষ হয়। পরে 2022 সালের 23 জুন ভবনটি স্বাস্থ্য বিভাগের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটির চালুর কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ে বসতবাড়ির উপর গাছ ভেঙে পড়ে মা ও 2 মেয়ে নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত 3:30টার দিকে উপজেলার নয়ানগড় ইউনিয়নের পূর্ব দাগি গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা।
নিহতরা হলেন দাগি এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম এবং তার 2 মেয়ে ফরিদ আক্তার ও ফতে আক্তার। জাপানের উত্তরের দ্বীপ হোক্কাইডো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। সোমবার স্থানীয় সময় ভোর 5:30টার দিকে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল 6.2। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডো দ্বীপে সোমবার ভোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও জাপানের আবহাওয়া সংস্থাগুলো। সাম্প্রতিক সময়ে দেশটিতে ধারাবাহিকভাবে শক্তিশালী কম্পনের মধ্যে এটি সর্বশেষ কম্পনের ঘটনা। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়া আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।